নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই যদি এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নিই, আজকের দিনে দেখতে পাচ্ছেন এফআইআই এদের তরফ থেকে সেলিং তো এসেছে, কিন্তু সেলিং যে ফিগার সেটা কিন্তু খুবই ছোট। এই 393 কোটি টাকার সেলিং আজকেই এফআইআই দের তরফ থেকে দেখা গেছে, এবং সেখানে ডিআইআই এরা এই 2638 কোটি টাকার শেয়ার কিনেছে। তবে যদি অপশন মার্কেটের কথা বলি, দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্স ফিউচারে এই এফআইআইরা 1763 কোটি টাকা সেলিং করেছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই স্টক ফিউচার এখানে কিন্তু 5710 কোটি টাকা সেলিং করেছে। মানে চারদিক থেকেই এফআইআই দের সেলিং দেখা গেছে। তবে ক্যাশ মার্কেটে আজকের দিনের যে সেলিং সেটা কিন্তু কিছুটা কমই রয়েছে। তারপরে যদি আমেরিকান মার্কেট দেখি, তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটে একটা বড় ক্র্যাশ টাইপ সিচুয়েশন দেখা যাচ্ছে। এই ডাউ জোন্স 0.68% পড়েছে। তো শুরুতে দেখতে পাচ্ছেন অনেকটা উপরেই উঠে গিয়েছিল, যদি সেইখান থেকে দেখেন প্রায় কিন্তু 1%-এর উপরে ডাউন, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এখানে যে পতন সেটা আরো বেশি দেখা যাচ্ছে। এই মুহূর্তে তো 1.36% ডাউন রয়েছে, কিন্তু এই বটম লেভেল থেকে অনেকটা রিকভার করার পরে এই 1.5%-এর কাছাকাছি ডাউন। একসময় তো এই নাসডাক কম্পোজিট প্রায় 2.5%-এর কাছাকাছি পড়া ছিল। যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোসফট, এই যে কোম্পানিটার শেয়ার রয়েছে প্রায় 11.88% পড়ে গেছে। কোম্পানিটার কোয়ার্টারলি যে রেজাল্ট সেটা এসেছিল, এবং মার্কেটের অনুমানের থেকেও এই যে নাম্বার সেটা ভালো ছিল। তারপরেও দেখতে পাচ্ছেন স্টকে প্রায় 12%-এর কাছাকাছি ক্র্যাশ দেখা গেছে, যদিও এটা আমেরিকান মার্কেটের কোম্পানি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লাউড সেগমেন্টের গ্রোথ সেটা কিন্তু কমে গেছে, মানে স্লো হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এই যে গাইডেন্স, সেটা কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা কেমন দিয়েছে, লাইট মার্জিন গাইডেন্স, মানে গাইডেন্সও খুব একটা শক্তিশালী কিন্তু নয়। তারপরে আরো কিছু স্টক পড়েছে, যেমন এই এনভিডিয়া কর্প, যেটা একাই এই নাসডাককে নিচে নামিয়ে আনতে পারে, প্রায় 2.63% ডাউন। এবং এই Amazon.com দেখতে পাচ্ছেন 2.40% পড়েছে। তো এআই রিলেটেড কিছু খবর আসছে, দেখতে পাচ্ছেন এই যে ওপেন এআই রয়েছে, তারাই কথাবার্তা চালাচ্ছে এনভিডিয়া, অ্যামাজন এবং মাইক্রোসফট এদের সঙ্গে কি ব্যাপারে, এই $40 বিলিয়ন ইনভেস্টমেন্ট তোলার ব্যাপারে। এবং এই এআই রিলেটেড কোম্পানিগুলো থেকে বড় বড় অ্যানালিস্টরা বর্তমানে কিন্তু একটু দূরেই থাকতে বলছে। এবং তারই সঙ্গে সঙ্গে টেসলা এটাও প্রায় 2.5%-এর উপরে ডাউন হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মেটাল ইন্ডেক্স রয়েছে সেখানেও বড় বড় পতন দেখা যাচ্ছে। তারপরে যে বিভিন্ন ক্রিপ্টো মার্কেট রয়েছে সেগুলোও পড়েছে। তো এর আগের ভিডিওতে যখন দেখেছিলেন তখন কিন্তু এটা দেখা গিয়েছিল যে সিলভার অল টাইম হাই লাগিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই গোল্ড এখানেও খুব ভালো র্যালি দেখা গেছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই যে পরিস্থিতি সেটা পুরোপুরি পাল্টে যায়। যদিও এখন এই গোল্ড রিকভার করে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে একটা শার্প পতন এসেছে, মানে হঠাৎ করে বড় সেলিং কিন্তু এই গোল্ডে তৈরি হয়েছে। আর দেখুন এই গোল্ড যেভাবে বেড়েছে, সিলভার যেভাবে বেড়েছে, প্রফিট বুকিং তো যে কোনো সময় আসবেই, হয় সেটা আজকালের মধ্যে আসবে, না হলে হয়তো এক সপ্তাহ পরে, এক মাস পরে এটা কিন্তু আসবেই। তো সেরকমই কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে। এই গোল্ড দেখতে পাচ্ছেন এই 1,75,000-এর কাছাকাছি চলছিল, সেখান থেকে কিন্তু প্রায় এই 1,60,000-এর কাছাকাছি নেমে চলে এসেছিল। এবং যদি সিলভারের কথা বলি, এই সিলভার দেখতে পাচ্ছেন যেটাই 4,20,000 এর কাছাকাছি চলছিল, সেইখান থেকে একটা বড় ক্যান্ডেল স্টিকেই এই যে সিলভার সেটা নেবে কিন্তু প্রায় 3,55,000-এর কাছাকাছি চলে এসেছিল। মানে এক ধাক্কাতেই প্রায় বলতে পারেন 65 থেকে 70,000 টাকা কিন্তু কেজিতে উড়ে গিয়েছিল, যদিও সেইখান থেকে রিকভারি আসে। তো এরকম ভলিটিলিটি এতে কিন্তু দেখা যাবেই, কারণ অল্প দিনে এই সিলভার বলুন, গোল্ড বলুন, এইগুলোতে ভালো র্যালি এসেছে, এবং এই সিলভার সেটা গোল্ডের তুলনাতে বেশি বেড়েছে, সেই কারণে এতে বিরাট বড় ভলিটিলিটি দেখা যাচ্ছে। তারপরে এই ক্রিপ্টো মার্কেট দেখতে পাচ্ছেন এই বিটকয়েন প্রায় 4.5%-এর উপরে উড়ে গেছে এই কিছুক্ষণ সময়ের মধ্যেই। এবং এই ইথেরিয়াম এটাও এই একই সময় পড়েছে, এতে যে পতন সেটা আরো বেশি, প্রায় 5.6% পড়েছে। তো এবার প্রশ্ন আসবে, কেন হঠাৎ করে বেশিরভাগ অ্যাসেট ক্লাসেই পতন দেখা যাচ্ছে? আর দেখুন, শুধু যে এই গোল্ড, সিলভার, বিটকয়েন পড়েছে, আমেরিকান মার্কেট পড়েছে এরকমটাই নয়, গ্লোবাল মার্কেটেও পতন দেখা গেছে। যদি কিছু কারণের কথা বলি, তো এরকম খবর সামনে আসছে, কিছুদিন আগে আমেরিকাতে যেমন শাটডাউন দেখা গিয়েছিল, প্রায় 43 দিন শাটডাউন চলেছিল, তো সেরকম পরিস্থিতি আবার কিন্তু তৈরি হচ্ছে। মানে আমেরিকাতে প্রধান যে দুখানা বিরোধী দল রয়েছে, মানে একটা তো ক্ষমতাসীন দল রয়েছে এবং একটা বড় বিরোধী দল রয়েছে, তো তাদের মধ্যে এই বাজেট পেশের আগে কিছু মতামত অমিল দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু আবার এই শাটডাউনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই শাটডাউন পরিস্থিতি তৈরি হলে কি হয়, বিভিন্ন যে সরকারি কাজ সেগুলো বন্ধ থাকে, সরকারি দপ্তর বন্ধ থাকে, এবং বহু যে গুরুত্বপূর্ণ ডেটা সেগুলোও কিন্তু আসে না। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্যালারি বন্ধ থাকে। তো এর ফলে কি হয়, অ্যাকচুয়ালি এই যে জিডিপি তার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল ফেডের পলিসির পরে ফেডের যিনি চেয়ারম্যান জেরেমি পাওয়েল রয়েছেন, তিনি কিন্তু এমন কিছু কথা বলেছেন যাতে পরবর্তীকালে ফেডের রেট কাটের যে সম্ভাবনা সেটা প্রায় উড়ে গেছে। তো এইগুলো কিছু কারণ। এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনে এই আমেরিকাতে জবলেস ক্লেমের যে ডেটা সেটা সামনে এসেছে। তো অনুমান ছিল কত, এই 206K, তো সেখানে অ্যাকচুয়াল কত এসেছে 209K। মানে মার্কেট অনুমান করে চলছিল 206K লোকের কাছে কাজ নেই, তারাই জবলেস ক্লেম করবে, কিন্তু
সেই তুলনায় অনেক বেশি লোক এই জবলেস ক্লেম করে বসে রয়েছে, মানে অনেক মানুষের হাতে কিন্তু কাজ নেই। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েল, এই যে ব্রেন্ট ক্রুড, যেটা কিছুদিন আগে এই 60-এর নিচে নেমে গিয়েছিল, দেখতে পাচ্ছেন এই কিছুদিনের মধ্যে বাড়তে বাড়তে এই 70-এর ওপরে উঠে গেছে, প্রায় 71 ছুঁই ছুঁই, এবং আজকের দিনে তো 3.36% বেড়েছে। এবং WTI ক্রুড এটাও দেখতে পাচ্ছেন, এটা প্রায় 55-র কাছাকাছি চলে এসেছিল, এটাও বাড়তে বাড়তে এই 65-র ওপরে উঠে গেছে, এবং এটাও 3.5%-এর কাছাকাছি বাড়া। আর কখনোই ক্রুড অয়েলে বেশি বৃদ্ধি দেখা যায় যখন গ্লোবাল পরিস্থিতি গরম হয়ে ওঠে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে, তারা এই IRGC, এই যে সংগঠনটা রয়েছে, এটাকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে দাগিয়ে দিয়েছে, কারণ এই ইরান এবং US এর মধ্যে যে টেনশন সেটা কিন্তু বাড়ছে। ইরানের এই যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রয়েছে, তাদেরকে এই ইউরোপিয়ান ইউনিয়ন টেররিস্ট আখ্যা দিয়েছে, এবং এই যুদ্ধ পরিস্থিতিও গরম হয়ে উঠছে। এই দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি সরাসরি হুমকি দিয়ে বসেছেন ইরানকে যে টাইম ইজ রানিং আউট। মানে এই ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন, ইরান যাতে খুব তাড়াতাড়ি এই নিউক্লিয়ার সংক্রান্ত চুক্তি আমেরিকার সঙ্গে করে নেয়, মানে এই যে নিউক্লিয়ারের পরীক্ষা নিরীক্ষা সেগুলো বন্ধ রাখে, না হলে আমেরিকা খুব তাড়াতাড়ি বড় ধরনের একটা অ্যাটাক কিন্তু করতে পারে। এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে ইরানের ফরেন মিনিস্টার, তারাও কিন্তু বলে দিয়েছে যে ইরানের যে আর্মড ফোর্সটা রয়েছে, তারা কিন্তু ইমিডিয়েট এবং পাওয়ারফুল রেসপন্ডের জন্য রেডিও হয়ে রয়েছে, মানে পাল্টা প্রতিঘাতের জন্য এই যে ইরানের ফোর্স তারা রেডি রয়েছে। মানে এই যে ওয়ার সিচুয়েশন সেটা কিন্তু বাড়ছে, এবং এই সব কিছুর প্রভাবই কিন্তু এই গ্লোবাল মার্কেটে দেখা যাচ্ছে এবং বিভিন্ন অ্যাসেট ক্লাসে দেখা যাচ্ছে। তারপরে যদি এডিআর গুলোর ব্যাপারে কথা বলি, তো ইনফোসিসের এডিআর দেখতে পাচ্ছেন 1.31% ডাউন হয়েছে। ICICI ব্যাংকের এডিআর 0.68% ওপরে, HDFC ব্যাংকের এডিআর 0.20% ওপরে রয়েছে, উইপ্রোর এডিআর 0.98% ডাউন। তো দেখতে পাচ্ছেন এই নাসডাক পড়ে গেছে, এবং তারই প্রতিফলন এই ইন্ডিয়ান মার্কেটের যে আইটি কোম্পানি দুটো রয়েছে এর উপর পড়েছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব 0.5% ডাউন হয়েছে, যাত্রা অনলাইন এটা পড়েছে 6%-এর ওপরে। আর আমাদের এই গিভ নিফটি এটা কি সংকেত দিচ্ছে, তো এই গিভ নিফটিতে দেখতে পাচ্ছেন প্রায় 120 পয়েন্টের কাছাকাছি পতন দেখা যাচ্ছে। তো এরকম পরিস্থিতি যদি বজায় থাকে, তাহলে আগামীকালের যে ওপেনিংটা সেটা কিন্তু নেগেটিভই হবে। তারপরে যদি কথা বলি, আজকের দিনেই এই ফাইন্যান্স মিনিস্টারের তরফ থেকে এই যে ইকোনমিক সার্ভে সেটা সামনে এসেছে। তো এই ইকোনমিক সার্ভে কি, বাজেটের একদিন দুদিন আগে আমাদের এই যে ফাইন্যান্স মিনিস্টার তিনি এই যে ইকোনমিক সার্ভে সেটা পেশ করেন। তো এর ফলে আমাদের যে ইকোনমি রয়েছে তার যে ভবিষ্যৎ সেটা সম্বন্ধে একটু আইডিয়া করা যায়, এবং আমাদের যে অর্থ মন্ত্রণালয় রয়েছে তারা ভবিষ্যতে কি দেখছে এই ভারতের ইকোনমি সেই সম্বন্ধেও কিছু জিনিস বোঝা যায়। তো চলুন সেরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস কভার করব। এইখানে দেখতে পাচ্ছেন এই যে জিডিপি গ্রোথ, এর যে প্রজেকশন ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 কত রাখা হয়েছে 7.4%। আর এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 26 সেটা কিন্তু এখনো শেষ হয়নি, এই মার্চ মাসে শেষ হবে। তো এই ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের যে জিডিপি গ্রোথ ফোরকাস্ট এটা রাখা হয়েছে 7.4%, কিন্তু এর পরের যে ফাইন্যান্সিয়াল ইয়ারগুলো তাদের যে এস্টিমেট সেগুলো কেমন রাখা হয়েছে, এবারের ফাইন্যান্সিয়াল ইয়ারের থেকে কিন্তু কম। দেখতে পাচ্ছেন অনুমান করা হচ্ছে 6.8% থেকে 7.2%-এর মধ্যে আসবে, মানে পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে এই যে জিডিপির গ্রোথ সেটা কিন্তু কিছুটা কমে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে এই জিনিসটা পজিটিভ রয়েছে যে ইনফ্লেশন এটা অনেকটাই কম রয়েছে। এই ইনফ্লেশন দেখতে পাচ্ছেন এই হিস্টোরিক লোতে নেমে এসেছে প্রায় 1.7%। বিশেষ করে কিছুদিন ধরেই খাবারের যে দাম এবং তার সঙ্গে সঙ্গে এই ফুয়েল মানে পেট্রোল ডিজেল এগুলোর যে দাম সেগুলো ফিক্স রয়েছে, এবং সেই কারণে এই যে ইনফ্লেশন সেটা কিন্তু সেভাবে বাড়ছে না। তারপরে ফিসকাল ডেফিসিট এর টার্গেট কেমন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 26-এর জন্য রাখা হয়েছে 4.4% অফ জিডিপি। তবে এই যে ফরেন এক্সচেঞ্জ মানে আমাদের ইন্ডিয়ার যে রিজার্ভ সেটা অনেকটাই বেড়েছে, বর্তমানে রিজার্ভ রয়েছে $701.4 বিলিয়ন। তারপর ব্যাংকিং এবং ক্যাপিটাল মার্কেট এগুলো ভালো পারফর্ম করেছে। এই যে GNPA বা গ্রস নন পারফর্মিং অ্যাসেট এটা কিন্তু মাল্টি ডিকেড লোয়ে নেমে এসেছে 2.2%। তো এই যে NPA এটা কমা মানে ব্যাংকগুলোর জন্য কিন্তু ভালো ব্যাপার। তার সঙ্গে সঙ্গে ইউনিক যে ইনভেস্টর তার যে পরিমাণ সেটা বেড়েছে, মানে শেয়ার মার্কেটে ইনভেস্টরের যে সংখ্যা সেটা অনেকটাই বেড়েছে। এই 2025-এর সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী প্রায় 12 কোটির কাছাকাছি ইনভেস্টর দেখা গেছে, এবং যার মধ্যে প্রায় 25% রয়েছেন মহিলা, মানে অনেক মহিলা কিন্তু এই মার্কেটেও আসছেন। তার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স ফাইলারের যে সংখ্যা সেটাও বৃদ্ধি পেয়েছে, এই 6.9 কোটি যেটা ছিল ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 সেখান থেকে বের হয়েছে 9.2 কোটি। তারপর কোন কোন সেক্টর ভালো পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন, এই যে সার্ভিসেস সেক্টর সেটা ভালো পারফর্ম করেছে। তারপরে ম্যানুফ্যাকচারিং এই যে GVA এটা 9.13% বেড়েছে, এবং এই PLI স্কিমের জন্য প্রায় 2 লাখ কোটির ইনভেস্টমেন্ট যুক্ত হয়েছে। তারপরে এই যে এগ্রিকালচার এখানেও ভালো পারফরমেন্স দেখা গেছে। তার সঙ্গে সঙ্গে এই যে ইনফ্রাস্ট্রাকচার এখানেও ভালো বৃদ্ধি দেখা গেছে। দেখতে পাচ্ছেন হাই স্পিড হাইওয়ে করিডোরস এক্সপেন্ডেড নিয়ারলি 10 ফোল্ড
মানে প্রায় 10 গুণ বেড়েছে। তার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টের সংখ্যা এটাও বেড়ে হয়েছে 164। এবং এই বাজেটে কিসের ওপর বড় ঘোষণা আসতে পারে, যেমন এই স্বদেশী এই জিনিসের উপর বেশি ঘোষণা আসতে পারে। তার সঙ্গে সঙ্গে এই যে এআই টেকনোলজি, এটার উপরেও কিন্তু এই বাজেটে জোর দেওয়া হতে পারে। তো কোন সেক্টরগুলোর এই বাজেটে বেশি ফোকাসে থাকবে? প্রথমত এই ইনফ্রাস্ট্রাকচার, এটা ফোকাসে থাকতে পারে। তারপরে ডিফেন্স এবং তার সঙ্গে যুক্ত যে ইন্ডাস্ট্রি, সেগুলো ফোকাসে থাকতে পারে। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইলেকট্রনিক্স, এইগুলোকে ফোকাসে রাখতে পারেন। তারপরে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইলেকট্রিক মোবিলিটি, মানে কি এইগুলোতে কিন্তু এই যে বাজেট, সেখানে বড় ঘোষণা সামনে আসতে পারে। তারপরে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এইখানেও বড় বাজেট ঘোষণা হতে পারে। এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস আর এই যে টেকনোলজি এআই রয়েছে, এখানেও কিন্তু বাজেট থেকে পজিটিভ কিছু নিউজ আসতে পারে। তবে কিছু জিনিস নিয়ে সতর্কও করা হয়েছে, বিশেষ করে এই হেলথ প্যারামিটার নিয়ে যদি কথা বলি। এই যারা ইয়ং রয়েছেন তাদের মধ্যে এই হেলথের ব্যাপারে বিভিন্ন কনসার্নও দেখা যাচ্ছে, যেমন এই ওবেসিটি। তো ওবেসিটি কিন্তু বিরাট পরিমাণে বেড়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে আল্ট্রা প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড, এর যে কনজাম্পশন সেটাও বেড়েছে, এটাও একটা চিন্তার ব্যাপার। তারপরে এই ডিজিটাল অ্যাডিকশন, এটাও বেড়েছে। মানে কি এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, এইদিকে কিন্তু অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরও অ্যাট্রাকশন বেড়ে গেছে। আর এটাকে কন্ট্রোল করার জন্য অনেক দেশ কি করছে, একটা নির্দিষ্ট এজের আগে একটা রেস্ট্রিকশন লাগিয়ে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মেন্টাল হেলথ ক্রাইসিসও দেখা যাচ্ছে। তো এই বাজেটে যে আল্ট্রা জাঙ্ক ফুড কোম্পানি রয়েছে, আল্ট্রা প্রসেসড ফুড রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে ডিজিটাল অ্যাডিকশন, এইগুলোকে রোখার জন্য সরকার কিন্তু কিছু পদক্ষেপ নিয়ে আসতে পারে। তো কিছু সাজেশন গভর্নমেন্টের কাছে গেছে, যেমন এই আল্ট্রা প্রসেসড ফুড বা এই যে জাঙ্ক ফুডগুলো রয়েছে, এদের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর যে প্যাকেট রয়েছে, তার উপরে ওয়ার্নিং এর সাইনও যেন লাগানো হয়। এরকম কিছু সাজেশন কিন্তু গভর্নমেন্টের কাছে গেছে। এবং তারপরে এই ব্যাপারেও কিছু তথ্য সামনে আসছে, যেমন আমাদের এই ইন্ডিয়ান রুপি, এটা দুর্বল হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এফআইআই, এদের যে আউটফ্লো, সেটা বাড়ছে। তো এটাই বলা হচ্ছে রুপি ইজ পাঞ্চিং বিলো ইটস ওয়েট। তবে এটাই বলা হচ্ছে এই যে রুপি দুর্বল হচ্ছে, তার মানে এই নয় যে আমাদের ইকোনমি এটা দুর্বল হয়েছে। আমাদের ইন্ডিয়ার এই যে জিডিপি গ্রোথ, সেটাও খুব ভালো রয়েছে। এবং এই যে ইনফ্লেশন, সেটাও কিন্তু একদম নিচুতে রয়েছে। তো বিভিন্ন জিওপলিটিক্যাল আনসার্টেনিটির জন্য আমাদের এই যে রুপি, সেটা দুর্বল হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এফআইআই দের যে আউটফ্লো হচ্ছে, মানে এফআইআইটা নিয়মিত বিক্রি করছে, সেই প্রসঙ্গও কিন্তু এই ইকোনমিক সার্ভেতে উঠে এসেছে। তো এরকমটা আশা করা যেতে পারে যে এই বাজেটে এসটিটি বা এই এলটিসিজি, এগুলোর দিক থেকে কিছুটা ছাড় হয়তো দেয়া হতে পারে। তবে এই এফআইআই এদের আউটফ্লো বাড়লেও এই যে এফডিআই, মানে যারা এই এফআইআই এদের থেকেও বড় ইনভেস্টর, যারা মূলত লং টার্ম হোল্ড করে রাখে, তাদের যে ইনভেস্টমেন্ট, সেগুলো কিন্তু বেড়েছে। দেখতে পাচ্ছেন এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা কিন্তু খুব স্ট্রংলি বাড়ছে। তো গত বছরের তুলনায় আশা করা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 কমপ্লিট হলে প্রায় 10% গ্রোথ এই এফডিআই ইনভেস্টমেন্টে কিন্তু দেখা যাবে। কিন্তু যদি কথা বলি এই যে নেট এফডিআই, তাদের যে ইনভেস্টমেন্ট, তার পরিমাণ কিন্তু কমেছে, কারণ কিছুটা প্রফিট বুকিং কিন্তু হয়েছে। তো যদি এই এসটিটি বা এলটিসিজি এই ট্যাক্সগুলোর উপর কোনো ছাড় এই বাজেটে ঘোষণা হয়, তাহলে কিন্তু সেটা মার্কেটে বড় রিকভারি তৈরি করবে। এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার 3 নাম্বার একটু দেখে নিই। যদি কথা বলি এই ডিকসন টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড, তো খুবই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে কোম্পানিটা পাওয়াও যাচ্ছে। টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় 42% কাছাকাছি উঠে গেছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার? কোম্পানির এই সেলস, এটা ইয়ারলি বেড়েছে 10,454 কোটি থেকে বেড়ে 10,672 কোটি। অপারেটিং প্রফিট, এটা ইয়ারলি বাড়া 391 কোটি থেকে বেড়ে 414 কোটি, কিন্তু কোয়ার্টারলি ডাউন হয়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 216 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 321 কোটি, কিন্তু কোয়ার্টারলি হাফের থেকেও বেশি পড়ে গেছে। মানে ইয়ারলি তো বৃদ্ধি দেখা যাচ্ছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই পড়া। এবং কোম্পানির এই যে কোয়ার্টার 3 প্রফিট পড়েছে, এর পেছনে একটা বড় কারণ হচ্ছে এই স্মার্টফোন স্লোডাউন। এই মোবাইল সেগমেন্টের দিক থেকে কোম্পানির যে রেভিনিউ, সেটা কিন্তু ডাউন হয়েছে। তারপরে এই কেপিআইটি টেকনোলজিস লিমিটেড 5.11% ডাউন হয়েছে। কেমন এলো কোম্পানির নাম্বার? যদি কোম্পানির নাম্বারের কথা বলি, এই সেলস দেখতে পাচ্ছেন বেড়েছে 1478 থেকে বেড়ে 1617, কোয়ার্টারলিও বাড়া। তারপরে এই অপারেটিং প্রফিট, এটাও বেড়েছে 306 কোটি থেকে বেড়ে 311 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। কিন্তু তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট বিফোর ট্যাক্স, এটা ডাউন হয়ে গেছে। এই 257 কোটি থেকে পরে 181 কোটি, এর আগের কোয়ার্টারের কথা ছিল 231 কোটি। তো এটা কি ধরনের কোম্পানি? টেকনোলজি সেক্টরে কাজ করা একটা কোম্পানি এটা। আর এইগুলোতে বর্তমানে প্রবলেম কিসের হচ্ছে? এই নিউ লেবার কোডের জন্য একটা যে ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, তার কারণে কিন্তু কোম্পানিগুলোর এই যে প্রফিট, সেগুলো পড়ে যাচ্ছে। তো কোম্পানির নেট প্রফিট কেমন এসেছে? 187 কোটি থেকে পড়েছে 133 কোটি, কোয়ার্টারলিও ডাউন হয়েছে। তো বলতে পারেন এই ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্টের কারণে কোম্পানির যে নেট প্রফিট, এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই পড়েছে। কিন্তু কোম্পানির যে রেভিনিউ বা সেলস, এটা ইয়ারলি কোয়ার্টারলি দুটো জায়গাতেই ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তারপর একটি কোম্পানি কার্বোরান্ডাম ইউনিভার্সাল
ইউনিভার্সাল লিমিটেড। কেমন এলো কোম্পানির নাম্বার? এইখানে যদি দেখেন কোম্পানির যে সেলস এটাই 1255 কোটি থেকে বেড়ে 1291 কোটি। কোয়ার্টারলি সামান্য ডাউন। অপারেটিং প্রফিট 177 থেকে পড়ে হয়েছে 157। কোয়ার্টারলি সামান্য ইমপ্রুভমেন্ট। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিটে কিন্তু ভালো জাম্প দেখা গেছে। নেট প্রফিট 38 কোটি থেকে বেড়ে হয়েছে 73 কোটি, প্রায় ডবলের কাছাকাছি বলতে পারেন। তো এই নাম্বারটা মোটামুটি ভালোর দিকেই এসেছে বলবো। তারপরে এই মনোপুরম ফাইন্যান্স লিমিটেড 1.17% আজকে বেড়েছে। কিন্তু কেমন এলো কোম্পানির নাম্বার? রেভিনিউ এটা ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 2560 কোটি থেকে পড়েছে 2353 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 2273 কোটি। তারপরে ফাইন্যান্সিং প্রফিট এটাও ডাউন 444 থেকে পড়ে 374। এটা কোয়ার্টারলিও ডাউন হয়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 278 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 239 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 217 কোটি। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে সোনার দাম সেটা বৃদ্ধি পেয়েছে, এবং সেই কারণে কি হবে, অনেক মানুষ এই সোনার বদলে লোন নিতে চাইবেন। কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু খারাপ। অ্যাকচুয়ালি এই কোম্পানির নাম্বার ভালো আসার দরকার ছিল। তো দেখাই যাক আগামীকাল কেমন পারফরমেন্স এই কোম্পানিটা দেখায়। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড। এই কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে। তো এর আগে দেখেছি কিছু শিপ বিল্ডিং কোম্পানি ভালো নাম্বার পেশ করেছে, কিছু খারাপও পেশ করেছিল। যেমন তার মধ্যে জিআরএসি তারা ভালো পেশ করেছিল, এবং কোচিন শিপইয়ার্ড তাদের যে নাম্বার সেটা কিছুটা দুর্বল ছিল। আর এই কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে? কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ারলি 18% বেড়েছে, কোয়ার্টারলিও বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 594 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 813 কোটি। এটা কোয়ার্টারলিও বাড়া। তো এই কোম্পানির নাম্বার যথেষ্ট পজিটিভ দিকেই এসেছে। এরপরে কথা হলো পেটিএম এর ব্যাপারে। পেটিএম কোম্পানিও তাদের নাম্বার পেশ করেছে। কেমন এলো নাম্বার? সেলস ইয়ার অন ইয়ার 20% বাড়া, 1828 থেকে বেড়ে 2194, কোয়ার্টারলিও বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি তো লস পোস্ট করেছিল, 208 কোটি লস। সেখান থেকে 225 কোটি প্রফিট দেখিয়েছে। এবং এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট কত ছিল? 21 কোটি। তো এখানেও কোম্পানির যে নাম্বার সেটা ভালোর দিকেই এসেছে। এবং এই ভিডিওর শেষ কোম্পানি সেটা হচ্ছে আইটিসি লিমিটেড। কেমন পেশ করেছে নাম্বার? এই আইটিসি এটা বড় মাপের কোম্পানি। এইখানে যে গ্রোথ সেগুলো কিন্তু কমই দেখা যায়। কোম্পানির এই সেলস 18,790 কোটি থেকে বেড়ে 20,047 কোটি। এটা কোয়ার্টারলি পারা। এবিটা এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে, ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন। এবং এই নেট প্রফিট এটা ইয়ারলি বাড়া 5,013 থেকে বেড়ে এই 5,018, মানে সামান্য বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি কিছুটা ডাউন রয়েছে। তো একটা অ্যাভারেজ নাম্বার এই আইটিসি কোম্পানি পোস্ট করেছে। এরপরে যদি আমাদের ইন্ডিয়ান রুপির কথা বলি, তো ইন্ডিয়ান রুপি এই টপ লেভেলের কাছাকাছি রয়েছে, 91.86 বর্তমানে ট্রেড করছে। আর এই শেষে ডাও জোন্স কেমন পারফর্ম করছে? যদি ডাও জোন্সের পারফরমেন্সের কথা বলি, এই বটম লেভেল থেকে অনেকটাই রিকভারি করে গেছে, প্রায় 0.5% কাছাকাছি রিকভারি করে ফেলেছে। এবং যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এইখানেও যে পারফরমেন্স দেখতে পাচ্ছেন এই বটম লেভেল থেকে প্রায় 1.29% রিকভারি দেখা যাচ্ছে, এবং এই মুহূর্তেও প্রায় 1.40% কিন্তু ডাউনে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।